ইউক্রেনের উত্তরের শান্ত এক প্রান্তে প্রিপিয়াত নামের এক ছোট শহরের পাশে দাঁড়িয়ে ছিল একটি বিশাল বিদ্যুৎ কেন্দ্র। নাম চেরনোবিল। সোভিয়েত প্রযুক্তির উচ্চাকাঙ্ক্ষার প্রতীক আর হাজার মানুষের জীবনের কেন্দ্রবিন্দু। কিন্তু ২৬ এপ্রিল ১৯৮৬ গভীর রাতের অন্ধকারে সেই কেন্দ্র বদলে দিল ইতিহাসের গতিপথ। Chernobyl atomic power station. One of the atomic reactors was damaged. The buildup of gases in the reactor blows the roof off the building, beginning the rapid spread of huge clouds of deadly radiation into the atmosphere. কেন চেরনোবিলকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয় বলা হয়? রাত ঠিক ১টা ২৩ রিয়েক্টর নাম্বার ৪-এ চলমান একটি সাধারণ সেফটি টেস্ট আচমকাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই রিয়েক্টর অস্থিতিশীল হয়ে ওঠে। তারপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। কনক্রিট আর স্টিল ভেদ করে সেই বিস্ফোরণ আকাশে ছুড়ে দেয় অগণিত তেজস্ক্রিয় পদার্থ, যা কোনো নাগরিক স্থাপনার ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক রেডিয়েশন ছড়ানোর ঘটনা। চেরনোবিলের আগুন থামেনি একদিনে। কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে চলতে থাকা রিয়েক্টর ছড়িয়ে দেয় বিকিরণ ইউক্রেন, বেলারুশ, রাশিয়া পেরিয়ে ধীরে ধীরে পুরো ইউরোপ জুড়ে। এর প্রভাব ছিল তাৎক্ষণিক এবং দীর্ঘস্থায়ী। শহর খালি হয়ে যায়, মানুষ প্রাণঘাতী রেডিয়েশনে আক্রান্ত হয়, আর জন্ম নেয় এমন এক দুর্যোগের উত্তরাধিকার যা আজও পুরোপুরি শেষ হয়নি। কিন্তু এই বিস্ফোরণ শুধু একটি ভুলের ফল ছিল না, বরং ছিল একটি ঝুঁকিপূর্ণ রিয়েক্টরের ডিজাইন, ত্রুটিপূর্ণ সিস্টেম এবং মানবিক ভুলের মিশ্রণ। চেরনোবিলের রিয়েক্টর আসলে কিভাবে কাজ করত, কেন এটি আগে থেকেই বিপজ্জনক ছিল, চলুন সংক্ষেপে দেখে নেই। চেরনোবিলের রিয়েক্টরের কাজ জানার আগে আমাদের জেনে নিতে হবে নিউক্লিয়ার ফিশনের ব্যাপারে। নিউক্লিয়ার ফিশন কী? এটি এমন একটি নিউক্লিয় বিক্রিয়া যেখানে একটি ভারী নিউক্লিয়াস ভেঙে দুই বা ততোধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন করে। একটি ধীরগতির নিউট্রন যখন একটি ভারী নিউক্লিয়াসকে আঘাত করে তখন সেটি উত্তেজিত হয়ে ভেঙে যায়। এর ফলে ডটার নিউক্লিয়াস, 3টি নিউট্রন এবং বিপুল পরিমাণে শক্তি নির্গত হয়। ফিশন প্রক্রিয়ায় নির্গত নিউট্রনগুলো পুনরায় অন্যান্য নিউক্লিয়াসকে আঘাত করে নতুন ফিশন ঘটায়, যা একটি শৃঙ্খল বিক্রিয়া বা চেইন রিঅ্যাকশন তৈরি করে। চেইন রিঅ্যাকশন বজায় রাখার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ভরকে ক্রিটিক্যাল মাস বলে। এর কম ভরের ক্ষেত্রে বিক্রিয়াটি স্থায়ী হয় না। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই বিক্রিয়া নিয়ন্ত্রিত উপায়ে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্যদিকে অনিয়ন্ত্রিত বিক্রিয়া পারমাণবিক বোমার মতো ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটাতে পারে। এবার আসা যাক চেরনোবিলের রিঅ্যাক্টরের গঠন ও কার্যপদ্ধতির ব্যাপারে। চেরনোবিলে যে রিঅ্যাক্টর ব্যবহার করা হয় সেটি হচ্ছে আরবিএমকে। আরবিএমকে হলো একটি গ্রাফাইট মডারেটেড এবং লাইট ওয়াটার কুলড বয়লিং ওয়াটার রিঅ্যাক্টর। এর কোনো প্রেশার ভেসেল বা কন্টেইনমেন্ট স্ট্রাকচার নেই। এতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করা হয়, যা আলাদা আলাদা টেকনোলজিক্যাল প্রেশার চ্যানেলে থাকে। গ্রাফাইট ব্লকগুলো নিউট্রনকে ধীর করার কাজ করে। কোরের নিচের অংশ থেকে আসা পানি উত্তপ্ত হয়ে পানির মিশ্রণটি বিভাজক ড্রামে যায়, যেখানে বাষ্প আলাদা হয়ে টারবাইন ঘোরানোর কাজে ব্যবহৃত হয়, যা বিদ্যুৎ উৎপাদন করে। রিঅ্যাক্টরের নিয়ন্ত্রণ ব্যবস্থা। বোরনযুক্ত কন্ট্রোল রড ব্যবহার করে নিউট্রনের পরিমাণ ও রিঅ্যাক্টরের ক্ষমতা নিয়ন্ত্রণ করা হয়। রিঅ্যাক্টর পরিচালনা ও ঝুঁকি। জ্বালানি পরিবর্তন। রিঅ্যাক্টর চালু থাকা অবস্থাতেই বিশেষ লোডিং মেশিনের মাধ্যমে ব্যবহৃত জ্বালানি রড বদলে নতুন জ্বালানি রড বসানো সম্ভব। সুবিধা ও অসুবিধা। একক সার্কিটের এই রিঅ্যাক্টর নির্মাণ করা সাশ্রয়ী এবং তাপের দক্ষ ব্যবহার নিশ্চিত করে, তবে এর প্রধান সীমাবদ্ধতা হলো এর সহজাত অস্থিরতা।
1986 সালের চেরনোবিল দুর্ঘটনা। 25শে এপ্রিল একটি নিয়মিত শাটডাউনের আগে চেরনোবিল-4 এর রিয়েক্টর কর্মীরা একটি পরীক্ষার প্রস্তুতি শুরু করেন। এই পরীক্ষার উদ্দেশ্য ছিল প্রধান বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর টারবাইনগুলো কতক্ষণ ঘুরতে পারবে এবং প্রধান সঞ্চালন পাম্পগুলোতে শক্তি সরবরাহ করতে পারবে সেটাই নির্ধারণ করা। এই পরীক্ষাটি আগের বছর চেরনোবিলে করা হয়েছিল, কিন্তু টারবাইন থেকে শক্তি খুব দ্রুত কমে যাওয়ায় নতুন ভোল্টেজ রেগুলেটরের নকশা পরীক্ষা করার কথা ছিল। 26শে এপ্রিল ভোরে পরীক্ষাটির চেষ্টার আগে স্বয়ংক্রিয় শাটডাউন ব্যবস্থা নিষ্ক্রিয় করা সহ অপারেটরের একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল। অপারেটর যখন রিয়েক্টরটি বন্ধ করতে যান ততক্ষণে রিয়েক্টরটি অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় ছিল। কন্ট্রোল রডগুলোর নকশার একটি বিশেষত্বের কারণে সেগুলো রিয়েক্টরের ভিতরে প্রবেশ করানোর সময় একটি নাটকীয় বিদ্যুৎ প্রবাহের আকস্মিক বৃদ্ধি ঘটে। অত্যন্ত উত্তপ্ত জ্বালানির সাথে শীতলীকরণ জলের মিথস্ক্রিয়ার ফলে জ্বালানি খণ্ড বিখণ্ড হয়ে যায়, সাথে দ্রুত বাষ্প উৎপাদন এবং চাপ বৃদ্ধি পায়। চুল্লিটির নকশার বৈশিষ্ট্য এমন ছিল যে এমনকি 3 বা 4টি জ্বালানি অ্যাসেম্বলির যথেষ্ট ক্ষতি হলেও চুল্লিটি ধ্বংস হয়ে যেত, এবং বাস্তবে তা হয়েছিল। অতিরিক্ত চাপের কারণে চুল্লির 1000 টন ওজনের কভার প্লেটটি আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, যার ফলে জ্বালানি চ্যানেলগুলো ফেটে যায় এবং সমস্ত কন্ট্রোল রড জ্যাম হয়ে যায়, যেগুলো ততক্ষণে মাত্র অর্ধেক নিচে নেমেছিল। এরপর তীব্র উৎপাদন পুরো কোর জুড়ে ছড়িয়ে পড়ে, যা একটি বাষ্পীয় বিস্ফোরণ ঘটায় এবং ফিশন উপাদানসমূহ বায়ুমণ্ডলে নির্গত করে। প্রায় 2 থেকে 3 সেকেন্ড পরে দ্বিতীয় একটি বিস্ফোরণে জ্বালানি চ্যানেল থেকে খণ্ডাংশ এবং উত্তপ্ত গ্রাফাইট ছিটকে বেরিয়ে আসে। এই দ্বিতীয় বিস্ফোরণের প্রকৃতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে, তবে এটি সম্ভবত জিরকনিয়াম বাষ্প বিক্রিয়া থেকে হাইড্রোজেন উৎপাদনের কারণে হয়েছিল। এখন সময় অনুযায়ী ঘটনাগুলো দেখা যাক। পরীক্ষা শুরু দুপুর 1:19। স্টিম ড্রামের স্তর নিয়ন্ত্রণ করতে অটোমেটিক সিস্টেমগুলো বন্ধ করা হয়। 1:22। ওআরএম মাত্র 8টি রড, যেখানে ন্যূনতম প্রয়োজন 15টি। রিঅ্যাক্টর অত্যন্ত বিপজ্জনক অবস্থায়। 1:23। টারবাইন ফিড ভালভ বন্ধ করা হয়। পরীক্ষা শুরু। 1:23:40। অপারেটর জরুরি বোতাম AZ5 চাপেন। কন্ট্রোল রডগুলো নিচে নামার সময় রিঅ্যাক্টিভিটি বিপরীতভাবে বেড়ে যায়। 1:23:44। চাপ ও স্টিম স্তরের নিয়ন্ত্রণ হাতছাড়া। পাম্প ফ্লো, স্টিম ড্রাম সব অস্থিতিশীল হয়ে ওঠে। 1:23:49। রিঅ্যাক্টর চ্যানেল ফেটে যাওয়ার সংকেত। বিদ্যুৎ চলে যায়। অটোমেটিক সিস্টেম বিকল। 1:24। ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কোর ধ্বংস, ভবন ক্ষতিগ্রস্ত এবং তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর প্ল্যান্টের ভিতরের পরিস্থিতি। বিস্ফোরণের ঠিক পরেই রিঅ্যাক্টর 4-এর কন্ট্রোল রুমে শুরু হয় মুহূর্তে মুহূর্তে বিশৃঙ্খলা। অপারেটররা হতবাক। তাদের ধারণা হয়তো এটা শুধু একটি স্টিম এক্সপ্লোশন, কিন্তু বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কালো গ্রাফাইটের টুকরোই প্রমাণ দিচ্ছিল যে মূল রিঅ্যাক্টর কোরটাই উড়ে গেছে। রেডিয়েশন অ্যালার্ম একের পর এক বিকল হয়ে পড়ছে। তবুও আকিমভ আর তপটুনভ মরিয়া হয়ে ধ্বংস হয়ে যাওয়া করে পানি পাম্প করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিরুপায়, বিভ্রান্ত আর অন্ধকার সত্যটা না বুঝেই কাজ করে যাচ্ছে। অ্যারাইভাল অফ দ্য ফার্স্ট রেসপন্ডার্স। ধ্বংসস্তূপের আগুন থামাতে ছুটে আসে দমকল বাহিনী। কারো গায়ে নেই রেডিয়েশন স্যুট, নেই সুরক্ষা। তারা ভাবে এটি একটি সাধারণ বৈদ্যুতিক আগুন। চারদিকে জ্বলছে তেজস্ক্রিয় গ্রাফাইট, কয়লার মতো লাল হয়ে। কিছু ফায়ার ফাইটার এগুলো দেখে হাতেও তুলে নেয়। কয়েক মিনিটের মধ্যেই দেখা দেয় রেডিয়েশনের প্রথম লক্ষণ: বমি, মাথা ঘোরা আর মুখে ধাতব স্বাদ।
এটি ছিল মানবিক মূল্যবোধের সবচেয়ে ভয়াবহ মুহূর্তগুলোর একটি। প্রিপিয়াতের রাত। প্লান্ট যখন আগুনে জ্বলছে, মাত্র 3 কিলোমিটার দূরের শহর প্রিপিয়াত তখন অদ্ভুতভাবে শান্ত। মানুষ ব্রিজে দাঁড়িয়ে আগুনের দৃশ্য উপভোগ করছে। কেউ জানে না অদৃশ্য রেডিয়েশন তাদের শরীরে প্রবেশ করছে। পরের সকালে শিশুরা খেলাধুলা করে, বড়রা কাজে যায়, কোনো সতর্কতা নেই, কোনো সরানো নেই। ততক্ষণে তেজস্ক্রিয় ধূলিকণা নীরবে পুরো শহরকে ঢেকে ফেলেছে, মৃত্যুকে অদৃশ্য ছায়ার মতো ছড়িয়ে দিচ্ছে। হাসপাতালের দৃশ্য। প্রথমে ফায়ার ফাইটারদের আনা হয় প্রিপিয়াতের হাসপাতালে। ডাক্তারদের হাতে নেই কোনো সুরক্ষা সরঞ্জাম, নেই রেডিয়েশন চিকিৎসার প্রস্তুতি। রোগীদের দ্রুত মস্কোর বিশেষ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু পরিবারের কেউই জানে না আসলে কী ঘটেছে। তেজস্ক্রিয়তার অদৃশ্য ক্ষত তখন ধীরে ধীরে তাদের শরীর আর জীবনকে গ্রাস করে নিচ্ছে। গভর্নমেন্ট ডিনায়াল অ্যান্ড ডিলে। বিস্ফোরণের পরপরই স্থানীয় কর্তৃপক্ষ ঘোষণা করল সব কিছু নিয়ন্ত্রণে আছে। বাস্তবতা গোপন রেখে মস্কো শুরুতেই সিদ্ধান্ত নিল অন্য রিঅ্যাক্টরগুলো বন্ধ করা হবে না। ডাক্তারদের কাছেও পৌঁছায় না সঠিক তথ্য। রোগীরা কেন অসুস্থ হচ্ছে তারা বুঝতেই পারে না। সোভিয়েত সত্যকে চাপা দেয়, আর এই লুকোচুরি বিপর্যয়কে আরও ভয়াবহ করে তোলে। বিস্ফোরণের 1.5 দিন পর অবশেষে ঘোষণা আসে, কয়েকদিনের জন্য অস্থায়ীভাবে শহর খালি করতে হবে। হাজার হাজার বাস ঢুকে পড়ে প্রিপিয়াতের রাস্তায়। মানুষ ঘরবাড়ি, জামাকাপড় সব কিছুই ফেলে বেরিয়ে যায়। পোষা প্রাণীগুলো বন্ধ ঘরে রয়ে যায়। মাত্র কয়েক ঘন্টার মধ্যে জীবন্ত শহরটি নীরব, ফাঁকা এক ভুতুড়ে শহরে পরিণত হয়। বিশ্বজুড়ে রেডিয়েশনের প্রভাব। রিঅ্যাক্টর বিস্ফোরণের পর টানা 9 দিন ধরে আগুন জ্বলতে থাকে। সেই আগুনের সঙ্গে তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে উঠে যায় ইউক্রেন, বেলারুশ পেরিয়ে ইউরোপের আকাশে। সুইডেনের একটি পাওয়ার প্ল্যান্টে রেডিয়েশন ডিটেক্টর অস্বাভাবিক মাত্রা দেখানোর পর বিশ্ব প্রথমবারের জন্য জানতে পারে একটি ভয়ঙ্কর বিপর্যয় ঘটেছে। কিন্তু উৎস ছিল দূরে, চেরনোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। বৃষ্টি, বাতাস আর ঝড়ে রেডিয়েশন হাজার হাজার কিলোমিটার ছড়িয়ে পড়ে। খাদ্য, পানি আর মাটিতে পড়ে থাকে সেই অদৃশ্য বিষ। বিপর্যয় তখন আর শুধু সোভিয়েতের ছিল না, পুরো গ্রহের হয়ে ওঠে। লিকুইডেটরস বা মানব ঢাল। বিপর্যয় থামাতে এগিয়ে আসে প্রায় 7 লক্ষ মানুষ। তাদের বলা হয় লিকুইডেটর। সৈনিক, ইঞ্জিনিয়ার, নির্মাণকর্মী, এমনকি সাধারণ স্বেচ্ছাসেবকও যোগ দেয় এই মিশনে। অনেকে মাত্র 30 থেকে 40 সেকেন্ড সময় পেত ছাদে উঠে গ্রাফাইটের টুকরো সরানোর জন্য। এর বেশি থাকলেই মৃত্যু নিশ্চিত। তাদের হাতে ছিল না কোনো আধুনিক সুরক্ষা পোশাক, ছিল শুধু দায়িত্ব আর আত্মত্যাগ। সার্কোফেগাস কনস্ট্রাকশন বা রিঅ্যাক্টরের কবর ঘর। বিস্ফোরিত রিঅ্যাক্টর 4কে ঢেকে ফেলা ছিল ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নির্মাণ প্রকল্পগুলোর একটি। ধসে পড়া ভবনের উপরে তৈরি করা হয় বিশাল কংক্রিটের কাঠামো, যার নাম দেওয়া হয় সার্কোফেগাস বা কবর ঘর। চরম রেডিয়েশনের মধ্যে দাঁড়িয়ে লিকুইডেটররা অংশ নিচ্ছে এই নির্মাণে। মেটাল ফ্রেম বসানো, সিমেন্ট ঢালা, ক্ষতিগ্রস্ত দেয়াল শক্ত করা। প্রতিটি মিনিট ছিল মৃত্যুর সঙ্গে লড়াই। কিন্তু সেই কংক্রিটের দেয়ালও স্থায়ী ছিল না। 2016 সালে নির্মাণ করা হয় আরও বৃহৎ একটি আবরণ, নিউ সেফ কনফাইনমেন্ট। বিশাল এক আর্চ যা পুরো ধ্বংসপ্রাপ্ত রিঅ্যাক্টরকে ঢেকে রাখে, ভবিষ্যৎ প্রজন্মকে রেডিয়েশন থেকে রক্ষা করার জন্য। হিউম্যান ইম্প্যাক্ট। চেরনোবিলের রেডিয়েশন শুধু সেই রাতের নয়, বছরের পর বছর শিশুদের থাইরয়েড ক্যান্সার, পারিবারিক ভিত্তিক অসুস্থতা আর দীর্ঘমেয়াদী মানসিক আঘাত তৈরি করেছে। এই বিপর্যয় সোভিয়েত ইউনিয়ন এর গোপনীয়তার মুখোশ ফাঁস করে দেয়। অর্থনীতি, বিশ্বাসযোগ্যতা আর জনমত সব কিছু কেঁপে ওঠে। অনেক ইতিহাসবিদের মতে চেরনোবিল সোভিয়েত পতনকে দ্রুততর করেছিল। ওভার এক্সাজারেশন। চেরনোবিল দুর্ঘটনা ছিল গুরুতর, কিন্তু কিছু জনপ্রিয় কল্পকাহিনী ও মিডিয়ার রিপোর্ট প্রায়শই অতিরঞ্জিত। প্রমাণিত স্বাস্থ্য প্রভাব মূলত শিশুদের মধ্যে থাইরয়েড ক্যান্সার,
প্রায় 20,000 শিশু ও কিশোর আক্রান্ত হয়েছিল। এর মধ্যে প্রায় 5,000 কেস সম্ভবত উচ্চ মাত্রার বিকিরণের কারণে। অন্যদিকে সাধারণ জনসংখ্যায় বা সরাসরি ক্ষতিগ্রস্তদের বাইরে কোনো বড় ধরনের ক্যান্সার বা মৃত্যু হারের বৃদ্ধি দেখা যায়নি। লিকুইডেটরদের মধ্যে লিউকেমিয়ার সামান্য বৃদ্ধি সীমিত গ্রুপের মধ্যে। পরবর্তী প্রজন্মে কোনো জিনগত প্রভাব পাওয়া যায়নি। মানসিক, সামাজিক ও স্থানান্তরের প্রভাব অবশ্যই ব্যাপক, কিন্তু এগুলো বিকিরণজনিত শারীরিক ক্ষতি নয়। চেরনোবিলের পর তেজস্ক্রিয়তা নিয়ে বড় ধরনের ভুল ছড়ায়। ইউরোপের কিছু চিকিৎসক ভুলভাবে মনে করেন দূরবর্তী এলাকার গর্ভবতীরা বিপজ্জনক মাত্রার বিকিরণের আক্রান্ত, অথচ প্রকৃত বিকিরণ মাত্রা জন্মগত ত্রুটি তৈরির মতো ছিল না। রক্তরোগ বিশেষজ্ঞ রবার্ট গেলের মতে এই ভুল ধারণার কারণে সোভিয়েত ইউনিয়ন ও ইউরোপে 10 লক্ষেরও বেশি অপ্রয়োজনীয় গর্ভপাত ঘটে। চেরনোবিল প্লান্ট কমপ্লিট শাটডাউন। চেরনোবিল প্লান্টে মোট 4টি রিঅ্যাক্টর ইউনিট ছিল। বিস্ময়ের বিষয় হলো 1986 সালের ভয়াবহ দুর্ঘটনার পরও পুরো প্লান্ট তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয়নি, বরং ধীরে ধীরে পর্যায়ক্রমে বন্ধ করা হয়। 1991 সালে ইউনিট 2-এ বড় অগ্নিকাণ্ড ঘটে। এরপর এটি স্থায়ীভাবে বন্ধ করা হয়। ইউনিট 1 বন্ধ করা হয় 1997 সালে। জ্বালানি সংকটের কারণে ইউনিট 3 আরও কয়েক বছর চালু রাখতে হয় এবং শেষ পর্যন্ত 2000 সালের ডিসেম্বরে বন্ধ করা হয়। এই সময় প্লান্টে প্রতিদিন প্রায় 6000 কর্মী কাজ করতেন এবং তাদের বিকিরণ মাত্রা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিরাপদ সীমার মধ্যেই ছিল। চেরনোবিলের বর্তমান অবস্থা। চেরনোবিল ও প্রিপিয়াতের চারপাশের 30 কিলোমিটার ব্যাসের এলাকা এখনও এক্সক্লুশন জোন বা নিষিদ্ধ এলাকা হিসেবে আছে। সাধারণ মানুষ বসবাস করে না। দুর্ঘটনাস্থলটি নতুন সার্কোফেগাস দিয়ে আচ্ছাদিত, যা বিকিরণ নিঃসরণ কমিয়েছে। মানুষের অনুপস্থিতিতে বন্যপ্রাণী বৃদ্ধি পেয়েছে। এই এলাকা এখন বন্যপ্রাণীর জন্য একটি অনন্য অভয়ারণ্য। সীমিত পর্যটন অনুমোদিত, বিশেষ গাইডেড ট্যুর আছে। ভ্রমণকারীদের জন্য নির্দিষ্ট নিরাপত্তা নির্দেশিকা মানা বাধ্যতামূলক। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা চলছে, বিশেষ করে দীর্ঘমেয়াদী বিকিরণ প্রভাব, পরিবেশ পুনরুদ্ধার ও জীববৈচিত্র্য অধ্যয়নের জন্য। চেরনোবিল নিয়ে অনেক মিথ ও ভুল ধারণা ছড়িয়েছে, বেশিরভাগই অতিরঞ্জিত বা ভিত্তিহীন। এখানে কয়েকটি প্রধান মিথ উল্লেখ করা হলো। মৃত্যুর সংখ্যা অনেক বেশি। অনেকে বিশ্বাস করে দুর্ঘটনায় লাখো মানুষ মারা গিয়েছিল। আসলে প্রাথমিক দুর্ঘটনায় সরাসরি মারা গেছে প্রায় 30 থেকে 35 জন এবং দীর্ঘমেয়াদী মৃত্যু বা ক্যান্সারের প্রভাব অনেক কম, বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে। প্রজাতির পরিবর্তন ও অস্বাভাবিক প্রাণী। খবর দেখা গিয়েছিল যে বেলাভূমিতে বিকিরণের কারণে অদ্ভুত রঙের বা বিকৃত প্রাণী জন্মেছে। গবেষণায় দেখা গেছে অধিকাংশ ঘটনা রাসায়নিক বা সাধারণ পরিবেশগত কারণে হয়েছে। তেজস্ক্রিয়তার কারণে কিছুই হয়নি। গর্ভবতী মহিলাদের বিপদ। ইউরোপের কিছু চিকিৎসক ভুলভাবে পরামর্শ দিয়েছিলেন যে গর্ভবতী নারীরা বিপজ্জনক বিকিরণের মধ্যে পড়েছেন। প্রকৃত পরিমাপ অনুযায়ী সেই বিকিরণ জন্মগত ত্রুটি ঘটানোর জন্য যথেষ্ট ছিল না, কিন্তু ভুল চিকিৎসার কারণে লক্ষাধিক অপ্রয়োজনীয় গর্ভপাত হয়েছে। পুরো ইউরোপ বিপন্ন। অনেক সময় বলা হয়েছিল চেরনোবিলের বিকিরণ ইউরোপ জুড়ে প্রাণঘাতী। সত্য হলো বেশিরভাগ ইউরোপীয় অঞ্চলে বিকিরণ মাত্রা নিরাপদ সীমার নিচে ছিল। মানুষের জন্য সবসময় বিপজ্জনক। চেরনোবিল এলাকা এখন নিষিদ্ধ, কিন্তু বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে এবং দীর্ঘমেয়াদে পরিবেশে তেজস্ক্রিয়তার প্রভাব মানুষের জন্য অতিমাত্রায় বিপজ্জনক প্রমাণিত হয়। চেরনোবিলের নিষিদ্ধ অঞ্চলে নীল লোমওয়ালা কুকুর বা ব্লু ডগস অফ চেরনোবিল। 2025 সালে বেলারুশ রেডিয়েশন রিজার্ভ অঞ্চলে উজ্জ্বল নীল লোমযুক্ত কুকুরের ছবি দেখা যায়। শুরুতে কিছু মিডিয়া ও অনলাইন সূত্র জল্পনা ছড়ায় যে এই রং তেজস্ক্রিয়তার কারণে হয়েছে, তবে পশু চিকিৎসক ও গবেষকরা নিশ্চিত করেছেন যে এই কুকুরের রঙের পরিবর্তন রাসায়নিক পদার্থের সংস্পর্শে হয়েছে। তেজস্ক্রিয়তার সাথে এর কোনো সম্পর্ক নেই।